রেকর্ড হচ্ছে না কেন? ওকে, ফার্স্ট অফ অল যে জিনিসটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে যে কিন্তু অনেকগুলো সাব টপিক আছে যেগুলো হচ্ছে আমরা প্রতিটা ক্লাসে একটা বা একাধিক সাব টপিক সলভ করে আসছে আর কি। ওকে, এবং প্রতিটা ক্লাসের কিন্তু আমি লেকচার আপ করে দিচ্ছি এবং আমি ধরে নিচ্ছি আপনারা সবগুলো লেকচার দেখছেন, ঠিক আছে? তো আমি এখন একটা একটা করে টপিকে যাব এবং এই টপিক থেকে যদি কারো কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো হচ্ছে বলবেন, হচ্ছে আমরা এই জিনিসগুলা দেখবো যে কিভাবে সলভ করা যায় আর কি, ঠিক আছে? তো প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে হলো লিঙ্ক লিস্ট। তো লিঙ্ক লিস্ট থেকে আমরা কি কি দেখছিলাম সেই জিনিসটা একটু মনে করার চেষ্টা করি আর কি। আগে লিঙ্ক লিস্ট, এখান থেকে আমরা প্রথমে যে জিনিসটা দেখছিলাম একদম প্রথম দিকে সেটা হচ্ছে যে হোয়াট ইজ লিঙ্ক লিস্ট। এই জিনিসটা নিয়ে আমরা একটা আইডিয়া আসলাম যে যেহেতু লিঙ্ক লিস্টটাকে আমরা বলি হচ্ছে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার, তাহলে নন লিনিয়ারটা কেন হয় এই বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম। এরপর হচ্ছে এটার মধ্যে কিছু অপারেশন দেখছিলাম। কি কি অপারেশন দেখছিলাম সেটা হচ্ছে লিঙ্ক লিস্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, লিঙ্ক লিস্ট কিভাবে ট্রাভার্স করতে হয়, লিঙ্ক লিস্ট কিভাবে ইনসার্ট করতে হয়, তারপরে হচ্ছে লিঙ্ক লিস্ট কিভাবে ডিলিট করতে হয়, লিঙ্ক লিস্ট কিভাবে আপডেট করতে হয়, ঠিক আছে? এই জিনিসটা দেখছিলাম। এরপর আমরা দেখছি হচ্ছে সেম, মানে এই জিনিসগুলার আমরা সিমুলেশন দেখছি প্লাস প্রোগ্রাম দেখছি। এবং এরপর হচ্ছে আমরা শুরু করছিলাম হচ্ছে ডাবল লিঙ্ক লিস্ট। এবং আমি এখানে একটা কথা বলছিলাম যে ডাবল লিঙ্ক লিস্ট সেম এস লিঙ্ক লিস্টের মতো, সিঙ্গেল লিঙ্ক লিস্টের মতো, ঠিক আছে? এবং এখান থেকে আমরা কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে ইনসার্ট করতে হয় এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখছিলাম আর কি। ওকে, তো এখন প্রথম কোশ্চেনটা হচ্ছে যে এই লিঙ্ক লিস্ট থেকে কার কি সমস্যা আছে বলেন। এটা তো আমি আগে থেকেই বলে দিছি, গত ক্লাসেই হচ্ছে আমি বলে দিছি। এটা তো আজকে হঠাৎ করে আমি নিচ্ছি না, এটা আমি গত ক্লাসেই বলে দিছি। গত ক্লাসে আমি বলে দিছি আজকে হচ্ছে আমরা মেকআপ ক্লাস, সলভিং ক্লাস নেবো আর কি। আপনি হয়তো বা গত ক্লাসে ছিলেন না বা সামহাউ মিস করছেন আর কি। অবশ্য আমার একটা ভুল ছিল, আমি ক্লাসরুমে এই জিনিসটা আপ করি নাই আর কি, মানে কোনো নোটিশ হিসেবে আপ করি নাই আর কি। ওকে, সো আমি একটা একটা করে টপিকে যাবো, একটা একটা টপিক আপনাদের যে প্রবলেম গুলো থাকবে সেই প্রবলেম গুলো বলবেন। প্রথমে আসে হলো লিঙ্ক লিস্ট। লিঙ্ক লিস্ট থেকে আপনাদের কার কি সমস্যা আছে? প্রথম কথা, আপনারা লিঙ্ক লিস্টের ভিডিও গুলো দেখছেন কিনা, বা যে আমি লিঙ্ক লিস্ট যখন পড়াইছি তখন হচ্ছে যে প্রবলেম গুলো আপনারা অ্যারাইজ হয়েছে তখন তো আমরা অনেক কিছু কোশ্চেন অ্যান্সার দিছি আর কি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আর কি, সেই সমস্যাগুলা বলেন।
স্যার ডাবল লিংক লিস্ট একটু বুঝাইলে ভালো হয়। ওকে, একটা প্রবলেম পাইলাম আমরা, সেটা হচ্ছে ডাবল লিংক লিস্ট। ওকে, আমি আগে লিখে রাখি, তারপরে আমি বুঝাবো। ওকে, নেক্সট। ওকে, এখান থেকে আর কারো কোনো সমস্যা নাই, বুঝতে পারছি। তো ঠিক আছে, আসেন ডাবল লিংক লিস্ট সম্পর্কে একটু বুঝি। ডাবল লিংক লিস্ট বলতে আসলে কি বোঝায়? ওকে, প্রথমে আমরা দেখি একটা লিংক লিস্টের নর্মাল স্ট্রাকচারটা কি। একটা লিংক লিস্ট হইতে গেলে আসলে দুইটা পার্ট থাকে। এই পার্টটাকে, লেফট সাইডে পার্টটাকে বলি হচ্ছে আমরা ডেটা পার্ট, এবং রাইট সাইডে পার্টটাকে বলি হচ্ছে নেক্সট নোড লিংক। ঠিক আছে, দিস ইজ দ্য কমন স্ট্রাকচার। যখন এরকম একটা সিঙ্গেল জিনিস থাকবে, যেখানে শুধুমাত্র একটা ডেটা থাকবে এবং একটাই আমার পরবর্তী নোডের কানেকশন দেওয়া থাকবে, তখন আমরা তাকে বলি হচ্ছে ইটস এ সিঙ্গেল লিংক লিস্ট। ঠিক আছে, আচ্ছা। ডাবল লিংক লিস্ট কি? যেখানে দুইটা লিংক থাকবে, ডাবল লিংক। ঠিক আছে, কথাটা একটু বুঝেন। সিঙ্গেল লিংক তার মানে কি? লিংক হচ্ছে কয়টা? একটা। ডাবল লিংক কি থাকবে? ডাবল লিংকে দুইটা লিংক থাকবে। কি কি দুইটা লিংক থাকবে? মাঝখানে থাকবে হচ্ছে আমার ডেটা, এখানে থাকবে হচ্ছে এটা হচ্ছে আপনার নেক্সট লিংক, এটাকে বলি হচ্ছে আমরা প্রিভিয়াস লিংক। ঠিক আছে, এখন ডাবল লিংক, এখানে ডাবল কেন বলতেছি? কারণ দুইটা লিংক আমার সাথে থাকে, এই জন্য আমরা তাকে বলি হচ্ছে ডাবল। একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা। এর জন্য আমরা এই টোটাল স্ট্রাকচারটাকে আমরা বলি হচ্ছে ইটস এ ডাবল লিংকড লিস্ট। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি একটু দেখি যে এই দুইটার মধ্যে সিঙ্গেল লিংক লিস্ট যদি আমরা একটু খেয়াল করি, সিঙ্গেল লিংক লিস্টটা কিভাবে থাকে? এখানে মনে করেন আছে হচ্ছে 5, তার পরবর্তী নোড তার লিঙ্কটা থাকে হচ্ছে এখানে, এখানে আছে মনে করেন 3, তার পরবর্তী নোড এটা মনে করেন 0, এবং যেখানে শেষ হয়ে যাবে সেখানে আর কিছু থাকবে না, ক্রস। এবং যে কোনো জায়গা থেকে নোডের প্রথম যে থাকে তাকে আমরা কি বলি? হেড বা স্টার্টিং পয়েন্ট। সো এই স্ট্রাকচারটা হচ্ছে আমাদের সিঙ্গেল লিংক লিস্টের জন্য। ডাবল লিংক লিস্টে কি হয়? ডাবল লিংক লিস্টে বিষয়টা থাকে হচ্ছে যেহেতু দুইটা লিংক থাকে, দুইটা লিংকের মধ্যে আমরা এখানে বসাইতে পারি। লাইক এখানে হচ্ছে 5 এর সাথে কানেকশন হচ্ছে 3, সো 3 এর সাথে 3 এর নেক্সট যে থাকবে সে মনে করেন এইটা 0, 0 নেক্সট আর কেউ নাই, নেক্সট কাটা। এইটা যদি হেড হয় তাহলে যেটা শুরু হবে, শুরুর আগে তো আর কিছু নাই, তার মানে শুরুর আগে হচ্ছে কাটা, তার প্রিভিয়াসে কাটা, প্রিভিয়াসে কেউ থাকবে না। 5 এর নেক্সট হচ্ছে 3, তাহলে 3 এর প্রিভিয়াসে কে আছে? 5, তার মানে এই প্রিভিয়াস লিংকে থাকবে হচ্ছে তার আগের যে কানেকশন, সেই কানেকশনের ইনফরমেশনটা। আর 5 এর নেক্সটে থাকবে কি? তার নেক্সট নোড যে থাকবে তার ইনফরমেশন। একইভাবে 3 এর নেক্সটে আছে কত? 0, তাহলে 0 প্রিভিয়াসে কে থাকবে? 3, তার মানে 0 প্রিভিয়াসে হচ্ছে 3, 3 এর প্রিভিয়াসে হচ্ছে 5,
5 এর নেক্সট হচ্ছে 3, 3 এর নেক্সট হচ্ছে 0। তার মানে একটু খেয়াল করে দেখেন, সিঙ্গেল লিংক লিস্টে আমি কিন্তু 3 এর আগে কে আছে সেটা কিন্তু আমি জানি না, বা 0 এর আগে কে আছে সেটা কিন্তু আমি জানি না, কিন্তু আমি কি জানি 3 এর নেক্সটে কে আছে, 5 এর নেক্সটে কে আছে। ডাবল লিংক লিস্টে কিন্তু আমি দুইটা ওয়েই হচ্ছে আমি জানি যে আমার নেক্সটে কে আছে, প্রিভিয়াসে কে আছে। These are the main difference between the single linked list and double linked list. ঠিক আছে? এবং এদের যে অপারেশন গুলা, ডেটা ইনসার্ট করা বলেন, তারপর হচ্ছে ডেটা আপডেট করা বলেন, ডেটা ডিলিট করা বলেন, সবগুলা সেম। সিঙ্গেল লিংক লিস্টে যেভাবে ডেটা আপডেট করছি এখানেও সেম ওয়েতে ডেটা আপডেট করব। সিঙ্গেল লিংক লিস্টে ডেটা আপডেট করার সময় কি করছি, মনে করেন আমি 3 এর আপডেটটা, মানে 5 এর পরে 3 আছে, 3 এর পরে 0 আছে, সেটা বাদ দিয়ে আমি আপডেট করে বলতে চাচ্ছি যে 5 এর পরে আমি 0 নিয়ে আসবো। তখন কি করছিলাম, তখন যে কাজটা করছিলাম সেটা হচ্ছে 5 এর পরবর্তী লিংক সেটাকে ক্রস ওভার করে কোথায় দিছিলাম, এখানে দিছিলাম। 3টা তখন আউট হয়ে গেছে, তার মানে 5 এর পরবর্তী লিংক হিসেবে 3 পাইছি আমি। তাহলে এখনো যদি সেম কাজটা করতে চাই তখন কি করতে হবে, কারণ এখানে তো আমি জানি যে কার নেক্সটে কে আছে, কার প্রিভিয়াসে কে আছে। তার মানে সেক্ষেত্রে আমি খুব ইজিলি এই কাজটা করতে পারবো যে 5 এর নেক্সটে বলে দিব হচ্ছে 5 এর নেক্সটে বলে দিব হচ্ছে 3, এবং 3 এর যে কানেকশন আছে এই দুইটা কানেকশন আমি বন্ধ করে দিব। এবং একইভাবে 3 এর 0 যে কানেকশন আছে সেই কানেকশনটা আমি তখন আপডেট করে দিব কার কাছে, 5 এর কাছে। তো এইভাবে কি করতে পারি, যে কোনো জিনিসের ইনফরমেশনকে আমি ইজিলি আপডেট করতে পারি। তো এটাই হচ্ছে আমাদের কি ডাবল লিংক লিস্ট। আর এখন এইখানে যদি আমরা একটু প্রোগ্রামগত পার্থক্য দেখি, তাহলে এইখানে আমাদের স্ট্রাক্ট যে জিনিসটা থাকবে, এটাকে যদি আমি নোট ধরি, তাহলে নোডের মধ্যে আমার একটা থাকে হচ্ছে ইন্টিজার ডেটা, এবং এখানে কি থাকতো স্ট্রাক্ট নোট নেক্সট, এটা একটা পয়েন্টার। ঠিক আছে, এই জিনিসটা থাকতো। আর ডাবল লিংক লিস্টে আমার কি হবে, ডাবল লিংক লিস্টে হবে হচ্ছে একই জিনিস, স্ট্রাক্ট নোট, এবং এখানে থাকবে হচ্ছে ইন্টিজার ডেটা, একটা ডেটা পার্ট থাকবে আর দুইটা নোট পার্ট থাকবে। একটাকে বলবো হচ্ছে আমি নেক্সট, এবং আরেকটাকে বলবো হচ্ছে স্ট্রাক্ট নোট প্রিভিয়াস। ঠিক আছে, এবং পরবর্তীতে আমরা যে কোডগুলো দেখছি সেই কোডগুলোর মধ্যে যদি আমি এখন ডাবল লিংক লিস্ট বসাই দিই, তাহলে তখন সে দেখবো যে সে আমার কাছে নেক্সট এবং প্রিভিয়াস দুইটা ইনফরমেশনই জানতে চাচ্ছে, যে নেক্সটে কে বসবে, তার প্রিভিয়াসে কে বসবে। ঠিক আছে, এইভাবে আমরা ইজিলি এই ডেটাগুলোকে কানেকশনে নিয়ে আসতে পারি আর কি। সো দিস ইজ দ্য ডাবল লিংক লিস্ট, যে ডাবল লিংক লিস্ট আমরা কিভাবে কাজ করতে পারি। সো যেহেতু আপনাদের এই ফাইনাল এক্সামে কোনো ধরনের কোনো কোড থাকবে না, সো কোড নিয়ে আপনাদের চিন্তা করার দরকার নেই, কিন্তু মানে ডেটা স্ট্রাকচার যেহেতু পড়তেছি, কোডটা করে রাখলে ভালো আমাদের জন্য আর কি, পরবর্তীতে এই জিনিসটা অনেক কাজে লাগবে আর কি। এই জন্য হচ্ছে আমি আপনাদের প্রতিটা সিমুলেশনের সাথে কোডগুলা বোঝানোর চেষ্টা করছি যে কোন কোডটা কিভাবে কাজে লাগবে আর কি। ঠিক আছে, সো ডাবল লিংক লিস্টটা বুঝতে পারছি কিনা, বা ডাবল লিংক লিস্ট থেকে আর কিছু জানতে চাইলে বলেন। না স্যার, বুঝতে পারছি। ওকে, সো নেক্সট বলেন যে লিংক লিস্ট থেকে আর কোনো সমস্যা থাকলে, যদি না থাকে তাহলে হচ্ছে আমরা পরবর্তী টপিকে চলে যাব, ট্রিতে চলে যাব আর কি। ওকে, ধরে নিচ্ছি কারো কোনো সমস্যা নাই আর। এবার আসেন হচ্ছে পরের টপিক। পরের টপিকটা ছিল আমাদের ট্রি। ট্রি থেকে আমরা প্রথমেই যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে হোয়াট ইজ ট্রি, তারপরে দেখছি প্রপার্টিস অফ ট্রি, ট্রি এর কিছু প্রপার্টি দেখছি, তারপর আমরা দেখছি হচ্ছে বিএসটি। এখন বিএসটি করতে গেলে আমরা অনেক কিছুই দেখছি আর কি, বিএসটি করার সময় কিভাবে বিএসটি ক্রিয়েট করতে হয়,
তারপর হচ্ছে কিভাবে ইনসার্ট করতে হয়, তারপর হচ্ছে কিভাবে আপডেট করতে হয়, তারপর হচ্ছে কিভাবে ডিলিট করতে হয়, ঠিক আছে, কিভাবে ট্রাভার্স করতে হয়। এবং ট্রাভার্সের ক্ষেত্রে আমরা তিনটা ট্রাভার্স দেখছি। একটা হচ্ছে প্রি অর্ডার, একটা দেখছি হচ্ছে ইন অর্ডার, এবং একটা দেখছি হচ্ছে পোস্ট অর্ডার। ঠিক আছে, তো এটা দেখছি এবং এটা যখন শেষ হয়েছে দেন তারপর হচ্ছে আমরা একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে হিপ ট্রি। এবং হিপ ট্রি থেকে আমরা দেখছি হচ্ছে একটা হচ্ছে ম্যাক্স হিপ এবং একটা দেখছি হচ্ছে মিন হিপ। সো এই সাব টপিক গুলো হচ্ছে আমরা এখান থেকে পড়াশোনা করছি আর কি। সো এখান থেকে আমাকে একটু বলেন যে কার কোথায় সমস্যা আছে। এবং এখানেও কিন্তু আমি প্রায় মানে প্রতিটা জিনিসেরই বিএসটির ম্যাক্সিমাম জিনিসেরই কোড দেখাইছি আমি। ক্রিয়েট কিভাবে করতে হয়, ইনসার্ট কিভাবে করতে হয়, আপডেট কিভাবে করতে হয়, ডিলিট কিভাবে করতে হয়, ট্রাভার্স কিভাবে করতে হয়। ও ট্রাভার্সিং এর ক্ষেত্রে আমরা দেখছি যে একটা ট্রি থেকে কিভাবে ট্রাভার্স করি, প্লাস হচ্ছে আমাকে প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডার দেওয়া আছে, সেখান থেকে কিভাবে আমরা ট্রি তৈরি করতে পারি, এই জিনিসগুলো কিন্তু আমরা কভার করে আসছি আর কি। স্যার বিএসটির ইনসার্ট আর ডিলিটের মধ্যে একটু প্রবলেম হয়। ইনসার্ট আর ডিলিটের প্রবলেম, কি প্রবলেম হচ্ছে সেটা বলেন। স্যার এই যে প্রোগ্রাম গুলো তো বুঝতেছে না। মানে ইনসার্ট আর ডিলিট বুঝতেছেন না? না স্যার ওই দিন মানে ছিলাম না। ইনসার্ট ডিলিট না আপডেট ডিলিট? জি স্যার। ইনসার্ট ডিলিট না আপডেট ডিলিট? স্যার ইনসার্ট ডিলিট। ইনসার্ট দুটো দেখলে আপনার আমাদের নোডের জন্য, ক্লাসের প্রোগ্রামের জন্য কোনটা বেশি সুবিধা? অনেকে সি প্লাস প্লাস কোড দেখায়, ক্লাস ব্যবহার না করে স্ট্রাক্ট নোড ব্যবহার করে। আচ্ছা, দুইটার মধ্যে পার্থক্যটা হচ্ছে আপনি যদি প্রথমটা ব্যবহার করেন, টাইপ ডেফ স্ট্রাক্ট নোড ব্যবহার করেন, সেটা হচ্ছে আপনার সি এর জন্য, আর নিচেরটা হচ্ছে আপনার সি প্লাস প্লাস এর জন্য। ডিপেন্ড করে আপনি এখন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করতেছেন আর কি। সো আপনি যদি সিতে করেন তাহলে হচ্ছে আপনাকে টাইপ ডেফ ধরে তারপর হচ্ছে এইখানে কাজ করতে হবে আর কি, মানে এইটুক নিয়ে কাজ করতে হবে, যেটুকু আমি হাইলাইট করে রাখছি। আর যদি সি প্লাস প্লাসে করেন তাহলে হচ্ছে আপনি ডিরেক্ট ক্লাস ব্যবহার করে সেখানে কাজ করতে পারেন আর কি। সো দুইটা সেম জিনিস, শুধুমাত্র ডিক্লারেশনে পার্থক্য, কিন্তু ভিতরে যে কাজগুলো আছে যেমন ইনসার্ট করবেন, আপডেট করবেন, এগুলো সবকিছুই কিন্তু সেম। ঠিক আছে, শুধুমাত্র কিছু ডিক্লারেশনের পার্থক্য আছে। যেমন এখানে ক্লাস ধরতেছেন, আপনি পাবলিক কি কি রাখবেন, প্রাইভেট কি কি রাখবেন, ঠিক আছে, কার কনস্ট্রাক্টর বানাবেন, এগুলো সি প্লাস প্লাস এর জন্য লাগবে। সিতে আবার এই জিনিসগুলো নাই। ঠিক আছে, সো অনেকেই সি প্লাস প্লাস কোড দেখায় সি স্ট্রাক্ট ব্যবহার করে। হ্যাঁ, এটা দেখাইতেই পারে, কারণ সি প্লাস প্লাস তো আর সি ছাড়া হয় না, তাই না? সি প্লাস প্লাস এর মধ্যে যেমন ক্লাসও আছে, সি প্লাস প্লাস এর মধ্যে তেমনি এই টাইপ ডেফিনেশন আছে। এখন এক একজন মানুষের কাছে যেটা সুবিধা হয় আর কি, তখন সেটা সেই জিনিস দিয়ে বোঝায় আর কি। বাট বেস্ট প্র্যাকটিসটা হচ্ছে এরকম যে আপনি যদি সি প্লাস প্লাস ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই ক্লাস ব্যবহার করাটা খুবই ভালো। কিন্তু আপনি যদি সি ব্যবহার করেন সেক্ষেত্রে, যেহেতু সিতে আপনি ক্লাস বলে কিছু পাবেন না, সেক্ষেত্রে আপনি টাইপ ডেফ বা স্ট্রাক্ট এটা ব্যবহার করাটা ভালো। জিনিসটা বুঝতে পারছেন হয়তো আর কি।
ওকে, আচ্ছা, এবার আসেন হচ্ছে সেটার কিসে, বিএসটি ইনসার্ট এবং ডিলিটের ক্ষেত্রে আর কি। ঠিক আছে, আচ্ছা প্রথমে হচ্ছে আমরা একটা বিএসটি তৈরি করি আগে। একটা বিএসটি তৈরি করি, মনে করেন আমার কাছে অনেকগুলো সংখ্যা আছে, 8 3 5 6 7 10 12 14 13। তো এই সংখ্যাগুলো দিয়ে আমি ফার্স্টে একটা বিএসটি বানাই। তো বিএসটি বানালে কি হবে, প্রথম সংখ্যাটা হচ্ছে রুট, দ্যাট ইজ মাই 8। তারপর হচ্ছে 3, যেহেতু 8 এর থেকে ছোট তার মানে হচ্ছে সে লেফটে যাবে। আবার 5, 5 হচ্ছে কি 8 এর থেকে ছোট, আবার 3 এর থেকে বড়, তার মানে সে এখানে রাইটে যাবে। 6, 8 এর থেকে ছোট, 3 এর থেকে বড়, আবার 5 এর থেকে বড়, 6 এইখানে যাবে। 7 এর থেকে বড়, এখানে আসলো। 10, 8 এর থেকে ডিরেক্ট বড়, তার মানে সে ডিরেক্ট রাইটে চলে যাবে। 12, 8 এর থেকে বড়, 10 এর থেকে বড়। 12, 14, 8 এর থেকে বড়, 10 এর থেকে বড়, 12 থেকে বড়। আবার হচ্ছে 13, সেটা যাবে হচ্ছে 14 এর লেফটে। সো ইটস এ ট্রি, এটা একটা বাইনারি ট্রি। তাহলে আমি কিভাবে ইনসার্ট করলাম সেটা একটু দেখেন। যে প্রথমে হচ্ছে কি 8, প্রথম সংখ্যাটা হচ্ছে কি আমার রুট, যে থাকবে সে হচ্ছে আমার রুট। এর পরবর্তী যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা ডিপেন্ড করে হচ্ছে আমি কোথায় যাচ্ছি। ইফ ডেটা ইজ লেস দেন, মানে আপনি যে ডেটাটা ই করতে চাচ্ছেন সেটা যদি রুটের যে ডেটাটা থাকবে, ইজ মাই রুট, এই রুটের যে ডেটাটা থাকবে, এই রুটের ডেটা থেকে যদি ছোট হয়, ডেটা ইজ লেস দেন রুট ডেটা, যেমন 8 থেকে কি 3 ছোট, তার মানে সে যাবে হচ্ছে লেফটে। ঠিক আছে, তাহলে দেখেন আমি আবার জিনিসটা কনস্ট্রাক্ট করি, তাহলে হয়তো আপনাদের কাছে জিনিসটা সহজ মনে হবে আর কি। তো আমি প্রথমে নিয়ে আসলাম হচ্ছে প্রথম সংখ্যাটা যে থাকবে সে অলওয়েজ থাকবে কি রুট, ইজ দ্য 8। এরপরের সংখ্যাটা কি 3। তাহলে একটু চিন্তা করে দেখি, এই কন্ডিশনের মধ্যে আমার ডেটা হচ্ছে 3, এটা কি রুটের ডেটা কত আছে 8, 3 ইজ লেস দেন 8, কন্ডিশন ট্রু, তার মানে সে যাবে হচ্ছে লেফটে। ওকে, তাহলে এবার আসে কত 5, 5 হচ্ছে কি 5 ইজ লেস দেন রুট, রুটের থেকে 5 কি ছোট কিনা, হ্যাঁ রুটে আসলে 8, আমার ডেটা হচ্ছে 5 মানে 5, তার মানে তার থেকে ছোট, তার মানে আমি আসলাম লেফটে। এখন লেফটে আসার পর এটা তো হচ্ছে এখন রুট, কারেন্ট কারেন্ট রুট কে এটা, আগে ছিল রুট, এটা কারেন্ট রুট হয়ে গেল এখন এটা। মানে আমি আবার চেক করব যে ডেটার থেকে এটা ছোট কিনা। 3 এর থেকে 5 কি ছোট না বড়, তার মানে কোথায় যাবে রাইটে, দিস ইজ 5। ওকে, তারপরে একইভাবে আমি যখন 6 এ যাব, প্রথম থেকে আবার এখান থেকে শুরু করব, এখান থেকে দেখলাম ছোট, তার মানে এখানে আসবো, এটা হচ্ছে কারেন্ট নোট মানে কারেন্ট রুট আর কি, এটা এটার সাথে চেক করব, এটার সাথে চেক করে দেখলাম যে না এটার থেকে বড়, এখানে আসলাম, এটা হচ্ছে কারেন্ট রুট। কারেন্ট রুট থেকে আমি তখন চিন্তা করে দেখলাম যে এখন এখান থেকে বড় না ছোট, তাহলে এখান থেকে অবশ্যই বড়, তাহলে এটা গেল হচ্ছে আবার রাইটে। তো এইভাবে কি করতে পারি, যে কোনো সংখ্যার মধ্যে এভাবে ফুল একটা বিএসটি বানাইতে পারি আর কি। এটি হচ্ছে বিএসটি ইনসার্ট, যে একটা সংখ্যা আসতেছে সেটাকে আমি বসাচ্ছি, কিভাবে বসাচ্ছি, বেসড অন দিস অ্যালগোরিদম। ঠিক আছে, এখন ডিলিট যখন করি, বিএসটি এটা তো গেল হচ্ছে ইনসার্টের ক্ষেত্রে, ডিলিট যখন করি তখন একটু সিনারিও ডিফারেন্ট। ঠিক আছে, সিনারিও কিভাবে ডিফারেন্ট হয়, আমি ফুল ট্রিটা কনস্ট্রাক্ট করি, কনস্ট্রাক্ট করলে হয়তো আমরা দেখতে পারবো যে আসলে কিভাবে হচ্ছে আর কি। 10, 10 এর থেকে বড় হচ্ছে 12, 12 এর থেকে বড় হচ্ছে 14, 14 এর থেকে ছোট হচ্ছে। এখন আমি ডিলিট করব, ডিলিট করার সময় আমাদের কাছে 3টা রুলস আছে। প্রথম রুলসটা হচ্ছে ইফ লেফট অ্যান্ড রাইট
হ্যাভ নো চাইল্ড। এটা হচ্ছে প্রথম কন্ডিশন, যে যদি কোনো একটা নোটকে আমি ডিলিট করতে চাই, ডিলিট করতে গেলে আমার লেফট এবং রাইটে কোনো চাইল্ড থাকবে না। যেমন মনে করেন 7 এর লেফটেও কেউ নাই, রাইটেও কেউ নাই, তার মানে এই নোটটা ডিলিট করা হচ্ছে সবচেয়ে সহজ। এটা হচ্ছে প্রথম কন্ডিশন। নাম্বার 2 কন্ডিশন, ইফ অ্যাট লিস্ট ওয়ান চাইল্ড। এবার আপনি যদি 5 এর কথা চিনেন, 5 কে ডিলিট করতে চান, তখন কি হবে? 5 কে যদি ডিলিট করতে চান, তার 5 এর কি লেফটে নাই কিন্তু রাইটে আছে, ঠিক আছে? তার মানে সেখানে একটা কানেকশন ক্রিয়েট হবে, ঠিক আছে? সেটা হচ্ছে একটা কন্ডিশন। এখন আমি যদি এখানে একটু চেঞ্জ করি, যে 3 এর পরে যদি 1 নিয়ে আসি ফর এক্সাম্পল, তখন কি হবে? 3 এর লেফটে থাকবে কে? 1 ইনসার্টের সময়, ঠিক আছে? তাহলে এখন হচ্ছে নাম্বার 3 হচ্ছে ইফ বোথ চাইল্ড প্রেজেন্ট। যদি দুইটা চাইল্ডই প্রেজেন্ট থাকে, যেমন হচ্ছে 3 এর ক্ষেত্রে দেখেন, 3 এর ক্ষেত্রে 1 এবং 5 দুইটা চাইল্ডই আছে, তখন আমি কি করব? তো ডিলিট করার সময় এরকম 3টা কন্ডিশন আমাদের কাছে চলে আসে আর কি, ঠিক আছে? তো প্রথম কন্ডিশনে যাই। প্রথম কন্ডিশনটা হচ্ছে লেফট এবং রাইটে যদি কোনো চাইল্ড না থাকে, ফর এক্সাম্পল আমি 13 অথবা 7, ঠিক আছে? এটার ক্ষেত্রে নোট কি আসতেছে? 13, 7। এদেরকে যদি ডিলিট করতে চাই, তখন আমি কিভাবে ডিলিট করব? আমাকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে 13 বা 7 কোথায় আছে। প্রথমে আমাকে ফাইন্ড আউট করতে হবে 13 বা 7 কোথায় আছে সেই জিনিসটা, এবং সেখান থেকে আমি কি করব? এই নোটটাকে টোটাল ট্রি থেকে বাদ দিয়ে দিব আর কি, ঠিক আছে? তো আমি যখন চিন্তা করে দেখেন, আমি এইটা আসলাম, দিস মাই রুট, আমি এখন ফাইন্ড আউট করতে চাচ্ছি কি 13 কোথায় আছে। তাহলে 13 যেহেতু মানে 8 থেকে বড়, তাহলে অবশ্যই সে রাইটে থাকবে। তাহলে এইটা তখন কি হয়ে যাবে? একটা সাব ট্রি হয়ে যাবে। এটাকে আমি তখন আলাদা করে ফেলবো ট্রি থেকে, ঠিক আছে? এই টোটাল ট্রি থেকে এই জায়গাটাকে আলাদা করে ফেলবো, আলাদা করে দেন তারপরে কাজ করে আবার একসাথে করবো আর কি। কথা বুঝতে পারছি? তো এটা আমরা প্রোগ্রামেটিক্যালি করি আর কি, যে কিভাবে কি হয় না হয় আর কি। বাট নর্মালি যদি আমরা সিমুলেশন করি, তো প্রথমে আমি ফাইন্ড আউট করবো হচ্ছে 13 কোথায় আছে বা 7 কোথায় আছে, সেখান থেকে এই যে কানেকশনটা আছে এই কানেকশনটাকে আমি বাদ দিয়ে দিব আর কি। তাহলে বাদ দিলে তখন আমি যে নতুন ট্রিটা পাবো, সেই ট্রিতে আমি দেখবো 13 বলে কেউ থাকবে না, তখন 14 পর্যন্ত আমার ডেটাটা থাকবে। কিভাবে বাদ দিব সেটার বিষয়টা হচ্ছে কি, যে এই যে নোটটা, এই নোটটাকে নাল করে দিব আর কি। যখন আমি এই নোটটা পাবো, কারণ এর যেহেতু লেফট এবং রাইটে কেউ নাই, এ হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট নোট, এই নোটটাকে যদি আমি নাল করে দেই, তাহলে তো আর এখানে কেউ থাকতেছে না, এই লিঙ্কটাও আমার থাকতেছে না। দ্যাটস ওয়াই আমরা কি করতে পারতেছি, এটা হচ্ছে সবচেয়ে সহজ যে জিনিসটা যেটা বললাম, যে যার লেফট এবং রাইটে কোনো চাইল্ড থাকবে না, তাকে নাল করে দিলেই হচ্ছে কি হচ্ছে, আমার ডেটাটা রিমুভ হয়ে যাচ্ছে আর কি। এটা হচ্ছে প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে অ্যাটলিস্ট ওয়ান চাইল্ড। অ্যাটলিস্ট একটা চাইল্ড আছে, এরকম অনেকগুলা নাম্বার আছে এখানে দেখেন, 5 আছে, 6 আছে, 10 আছে, 12 আছে, 14 আছে, ঠিক আছে? অ্যাটলিস্ট একটা করে চিলড্রেন আছে, আইদার লেফট অর রাইট, এই জায়গাটাতে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমি কি করব? এই ক্ষেত্রে মনে করেন আমি ডিলিট করতে চাচ্ছি হলো 12, একে ডিলিট করতে চাচ্ছি, মাই ডিলিটিং এলিমেন্ট হচ্ছে 12। 12 কে যদি ডিলিট করতে চাই, তাহলে এখন আমার কে আসবে? 12 এর জায়গায় কি 13 আসবে, না 12 এর জায়গায় 14 আসবে? কে আসবে? তো আমাকে প্রথমে যে জিনিসটা করতে হবে, সবসময় যাকে ডিলিট করতে চাই সেই পর্যন্ত আগে আমাকে আসতে হবে, এই পর্যন্ত আমাকে আগে আসতে হবে সার্চিং করে। কোথা থেকে? রুট থেকে। এই জায়গা থেকে সার্চ করে আমি এই জায়গায় আসবো, আসার পরে কি পাবো? এটা একটা সাব ট্রি পাবো, ঠিক আছে? এই ট্রিতে যদি আমি এখন 12 কে ডিলিট করি ফর এক্সাম্পল, এন্ড 12 এর উপরেও একটা কানেকশন আছে, নিচেও একটা কানেকশন আছে, দেখেন 12 এর সাথে 10 এর কানেকশন, 12 এর সাথে 14 এর কানেকশন। যেহেতু আমি এই পর্যন্ত আসছি, তাহলে এটাকে যদি আমি সাব ট্রি করি, তখন তো এই কানেকশনটা আমার আর থাকতেছে না, তখন হচ্ছে কি এটা একটা সাব ট্রি, 12, 14, 13 হচ্ছে একটা সাব ট্রি। তাহলে এই ক্ষেত্রে আমি এখন কাকে কি করব? কাজ করাবো। এটা একটা সাব ট্রি এখন। তাহলে এখানে যখন আমি ডিলিট করব, 12 কে যখন আমি ডিলিট করতে যাব, তখন কি হবে? এই সংখ্যাটা, এটাকে যদি আমি নাল করে দিই,
তাহলে কি হচ্ছে, এটাকে নাল করে দিলে কি হচ্ছে, শুধুমাত্র 14 এবং 13 এই দুইটা জিনিস আমি পাচ্ছি। এটাতে নাল করা মানে কি, এই কানেকশনটাও তো আমার নাই। পরবর্তীতে কি করব, এই যে কানেকশনটা ছিল 10 থেকে 12, এই কানেকশনের মধ্যে আমি 14 এর কানেকশনটা অ্যাড করে দিব। দ্যাট মিনস 10 থেকে 12 যে কানেকশনটা ছিল, 12 তো এখন নাল হয়ে গেছে। নাল হইলে কি হবে, এই কানেকশনও ক্লোজ, এই কানেকশনও ক্লোজ, দুইটা কানেকশন ক্লোজ। তখন আমি 12-র সাথে যে কানেকশনটা ছিল সেটাকে আমি 10 এর কাছে, 10 থেকে সেই কানেকশনে পাঠিয়ে দিব। তখন আমার নতুন যে ট্রিটা হবে, তখন ট্রিতে থাকবে 8, 10, 14, 13, এই জিনিসটা চলে আসবে। তো এটা হচ্ছে অ্যাটলিস্ট একটা চাইল্ড যদি থাকে সেক্ষেত্রে। তাহলে এইবার আসেন, যদি বোথ চাইল্ড থাকে তখন আমি কি করব। যদি বোথ চাইল্ড থাকে তখন কি করবো, এখানে হচ্ছে সবচেয়ে ট্রিকি পার্ট। যদি বোথ চাইল্ড থাকে সেক্ষেত্রে আবার আমার দুইটা সিদ্ধান্ত আছে। আইদার যদি আমি রাইটে যাই অথবা যদি আমি লেফটে যাই। যদি রাইটে যাই তাহলে আমাকে বের করতে হবে হচ্ছে, এই রাইটে মনে করেন আমি 3 কে ডিলিট করতে চাচ্ছি, ফর এক্সাম্পল 3 কে ডিলিট করতে চাচ্ছি। তো 3 কে যখন আমি ডিলিট করতে যাব তখন আমাকে দেখতে হবে 3 এর লেফটে একটা আছে, 3 এর রাইটে আবার কিছু আছে। ওকে, তো এখানে মনে করেন যে একটা সংখ্যা আছে সেটা হচ্ছে 0, এটা মনে করেন 0 আছে আর কি। ঠিক আছে, সো আমি 3 কে ডিলিট করতে চাই, কে আসবে, 0 আসবে না 1 আসবে না 5 আসবে না 6 আসবে না 7 আসবে, কাকে বসাইলে আসলে এই জিনিসটা সাকসেসফুল হয়। সো রাইটে যখন যাব তখন আমাকে বের করতে হবে হচ্ছে স্মল নাম্বার, আর লেফটে যখন যাব তখন আমাকে বের করতে হবে হচ্ছে হাইস্ট নাম্বার। ঠিক আছে, এখন এইখানে মনে করেন যে আছে হচ্ছে 2। ঠিক আছে, এরকম একটা সিনারিও আছে আপনার কাছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তখন আমার কি করা আর কি, বা এখানে হচ্ছে মনে করেন যে আছে হচ্ছে 7, এইখানে আছে হচ্ছে 8, এখানে আছে হচ্ছে 6, এরকম একটা সিনারিও আছে। তো আমাকে ডিলিট করতে হবে হচ্ছে 3, তখন আমি কাকে নিয়ে আসবো। তো ডিলিট করার সময় আমি যদি লেফট, যেমন লেফট আছে রাইট আছে, যে কোনো একটা জায়গা থেকে আমাকে সংখ্যা নিয়ে আসতে হবে, আইদার লেফট অথবা রাইট। যদি লেফটে যাই, 3 এর লেফটে কারা কারা আছে, এরা, এখান থেকে হাইস্ট যে নাম্বারটা সেই নাম্বারটা আমাকে এখানে বসাইতে হবে। আর যদি আমি রাইটে যাই, রাইটে কারা কারা আছে, এরা আছে, এখান থেকে সবচেয়ে ছোট নাম্বারটা বসাইতে হবে। ঠিক আছে, তাহলে এখন মনে করেন, যদি আপনি মনে করেন আপনি চিন্তা করলেন বা আপনি যে প্রোগ্রামটা করলেন সেই প্রোগ্রামের মধ্যে আপনি বললেন যে ঠিক আছে আমি লেফটে যাব, আমি রাইটে যাব না। তাহলে লেফট থেকে যদি আমি এখন দেখি যে লেফটের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা কত আছে, এখানে আছে 1, এখানে আছে 0, এখানে আছে হচ্ছে 2, তাহলে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে কত, 2। তাহলে 2 কে যদি আমি এখানে বসাই, তাহলে 2 কি এখানে থাকবে, এখানে তো থাকতেছে না, তাহলে 2 এর এটা নাই। তাহলে এখন একটু খেয়াল করে দেখেন আমার ট্রিতে কোনো ধরনের কোনো ঝামেলা আছে কিনা, কোনো ধরনের কোনো ঝামেলা নাই। বড় সংখ্যাটা যদি আমি এখানে নিয়ে আসি, তাহলে 2 এর থেকে ছোট হচ্ছে 1, যার লেফটে আছে, 1 এর থেকে ছোট হচ্ছে 0, যে লেফটে আছে, 2 এর থেকে বড় হচ্ছে 5, যে রাইটে আছে, 5 এর থেকে বড় হচ্ছে 7, যে রাইটে আছে, 7 এর থেকে ছোট হচ্ছে 6, যে লেফটে, আবার 7 এর থেকে যে বড় সে হচ্ছে তার রাইটে। ওকে, তো আমি একটু জিনিসটাকে আনডু করি, আনডু করা যায় না। তাহলে এখানে আমি আবার নিয়ে আসি 3, 2। এবার আপনি চিন্তা করলেন যে না আমি লেফটে যাব না, আমি যাব হচ্ছে রাইটে। তাহলে রাইট থেকে কি করতে হবে, স্মল নাম্বারটা নিতে হবে। রাইটে কি কি সংখ্যা আছে, 5, 7, 6, 8, এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটা কত, 5। তাহলে 5 কে আমি কি করব, এই জায়গায় নিয়ে আসবো। তাহলে এখন 5 কে যদি এই জায়গায় নিয়ে আসি, তাহলে 5 এর এখানেও একটা কানেকশন ছিল, এখানেও একটা কানেকশন ছিল, দুইটা কানেকশন তো আবার থাকবে না। তখন কি করতে হবে, এই যে আপডেট করছিলাম যেভাবে, সেভাবে এখানে একটা
আপডেট করতে হবে। 7 এর থেকে ছোট হচ্ছে 6, 7 এর থেকে বড় হচ্ছে 8, এটা তখন এইখানে চলে আসবে। তো এইভাবে আমরা কি করতে পারি, বিএসটি ডিলিট করতে পারি আর কি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের বিএসটি ডিলিট, যে কিভাবে আমরা ডিলিট করব বা কিভাবে কি কাজ করবো আর কি। জিনিসটাকে বুঝতে পারছি? এটা প্রোগ্রাম দিয়ে দিছি আমি আপনাদেরকে, সো প্রোগ্রামটা একটু দেখেন। ওইখানে খুব মানে আমি যে প্রোগ্রামটা করছি সেখানে হয়তো বা আমি রাইট সাইড থেকে নিছি আর কি। রাইট, হ্যাঁ রাইট সাইড থেকে নিছি। রাইট সাইড থেকে আমি তার সাকসেসর মানে সবচেয়ে কাছের যে সংখ্যাটা সেটাকে আমি নিয়ে আসছি আর কি। তো প্রোগ্রামটা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে কাজগুলো হচ্ছে। বাট এজ এ সিমুলেশন আমরা জিনিসটাকে এইভাবে ইজিলি সিমুলেট করতে পারি আর কি, যে কার পরে কাকে আমি এখানে বসাই দিব আর কি। তো আবার বলতেছি, যখন কোনো নোট থাকবে না, লেফট এবং রাইট কোনোখানে নোট থাকবে না, তখন আমি সিম্পলি এখানে নাল বসাই দিলেই আমার জিনিসটা শেষ হয়ে যাবে, বা এটাকে ক্রস করে দেবো। নাল বসালে জিনিসটাকে ক্রস হয়ে যাচ্ছে। অ্যাটলিস্ট ওয়ান নোট যদি থাকে তাহলে হচ্ছে সেটাকে হচ্ছে আমি একটা টেম্পোরারি ফাইলের মধ্যে রাখবো, রেখে যাকে ডিলিট করতে চাই তাকে নাল করব। আর তার আগে তার সাথে যে কানেকশনটা ছিল, উপরে যে কানেকশনটা, সেটাকে আমি আপডেট করে দিব হচ্ছে নতুনটার সাথে আর কি। আর যখন বোথ চাইল্ড থাকবে তখন আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি যে কোনো একটা সাইডে যাব, আইদার লেফট অর রাইট। যদি লেফটে যাই, লেফটের সবচেয়ে বড় সংখ্যাটা নিয়ে কাজ করব, আর যদি রাইটে যাই, রাইটের সবচেয়ে ছোট সংখ্যাটা নিয়ে কাজ করব। সো দিজ আর দ্য অ্যালগোরিদম, যে কোনটাতে কিভাবে কাজ করবে। সো নেক্সট বলেন যে আর কি সমস্যা আছে যদি এটা বুঝে থাকেন আর কি। আগে দেখেন জিনিসটা বুঝতে পারছেন কিনা। কোনো সমস্যা নেই, এখান থেকে ট্রি থেকে আর কারো কোনো সমস্যা নাই? আপনারা কি ল্যাবে এই জিনিসগুলো করছেন? ট্রি, গ্রাফ এগুলো কি করছেন আপনারা? আপনারা কি ল্যাবে ট্রি, গ্রাফ এই জিনিসগুলো করছেন? না স্যার। স্যার ল্যাব ক্লাস এখনো আমাদের করেন অনেকদিন নাই? ধরে বন্ধ।
ল্যাব ক্লাস বন্ধ হয়ে গেছে, সমস্যা নেই, তারপর নিজেরা একটু প্র্যাকটিস করেন, বন্ধ রাখেন না আর কি। আচ্ছা, ট্রি থেকে যদি সমস্যা না থাকে আপনারা আরেকটু দেখেন, 2-3 মিনিট দেখেন, যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমরা পরের টপিকে যাবো, সেটা হচ্ছে গ্রাফ। আর আপনাদের অ্যাসাইনমেন্ট সম্পর্কে তো আমি কথা বলছি, সো অ্যাসাইনমেন্ট থেকে তো আর কারো কি কোনো কোশ্চেন আছে? আপনাদের কোনো ক্লাস অ্যাসাইনমেন্ট থাকবে না, দ্যাট ইজ আপনারা যে 2টা অ্যাসাইনমেন্ট সাবমিট করছেন, অ্যাসাইনমেন্ট 1 এবং 2, সেটা হচ্ছে 25 মার্কস ডিফাইন করবে। আর আপনাদের ইয়েতে শুধুমাত্র ফাইনাল এক্সামের জন্য আমি অ্যাসাইনমেন্ট প্রোভাইড করব, ঠিক আছে? সেটা হচ্ছে আমি আপনাদেরকে গ্রুপে জানাই দিব, সেটা হচ্ছে কি সিঙ্গেল হবে না গ্রুপে হবে আর কি, মানে ক্লাসরুমে আমি জানাই দিব আর কি। স্যার প্রি অর্ডার থেকে পোস্ট অর্ডার ট্রাভেল করা যদি একটু দেখা দিতেন। প্রি অর্ডার থেকে পোস্ট অর্ডার মানে এটা কি ট্রি থেকে ট্রাভার্স করা? স্যার প্রি থেকে পোস্ট অর্ডার। ট্রি থেকে পোস্ট অর্ডার মানে একটা আছে আমার কাছে ট্রি দেওয়া আছে, ট্রি থেকে হচ্ছে আমি প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডার বের করব। আর একটা হচ্ছে আমার কাছে অর্ডার দেয়া থাকবে, সেখান থেকে হচ্ছে আমি ট্রি তৈরি করব, কোনটা? কোনটা জানতে চাচ্ছেন? দুইটা আছে এখানে। স্যার ট্রি দেওয়া থাকবে। একটা হচ্ছে নাম্বার 1, ট্রি থেকে আমি ট্রাভার্স করব। আরেকটা হচ্ছে আমাকে ট্রাভার্স দেওয়া থাকবে, সেখান থেকে আমি ট্রি বানাবো, স্যার কোনটা? দ্বিতীয়টা ট্রাভার্স থেকে ট্রি। ট্রি তৈরি করবেন, হ্যাঁ। এখন ট্রাভার্স থেকে ট্রি তৈরি করতে গেলে আমাদের কাছে দুইটা অপশন আছে। একটা হচ্ছে আমার কাছে ইন অর্ডার, এবং আমার কাছে দেওয়া থাকবে হচ্ছে পোস্ট অর্ডার, সেখান থেকে আমি বানাইতে পারি। অথবা আমার কাছে থাকবে হচ্ছে প্রি অর্ডার এবং পোস্ট অর্ডার, সেখান থেকে আমি বানাইতে পারি। স্যার প্রি থেকে পোস্ট। প্রি এবং পোস্ট দেওয়া আছে, সেখান থেকে হচ্ছে আপনি ট্রি বানাবেন, তাই তো? আচ্ছা, আমি লাস্ট দিন একটা প্রবলেম সলভ করাইছিলাম না, ওইটা ডেটা গুলা কি মনে আছে আপনাদের? প্রি অর্ডার পোস্ট অর্ডারের ভ্যালু কি ছিল? ওই ডেটা গুলো লাগবে, ওই ডেটাটা আমার কাছে নাই। স্যার 20 প্রি অর্ডার 20। প্রি অর্ডার ডেটা গুলো আছে? জি স্যার বলেন। 20। বুঝিনি। স্যার 20 16।
না না, প্রি অর্ডার পোস্ট অর্ডারের মধ্যে 16 20 এটা কিভাবে আসে আর কি, কিন্তু আমি এবিসিডি দিয়ে করাইছিলাম, সংখ্যা দিয়ে কিভাবে আসে? আচ্ছা যাই হোক, সমস্যা নাই, সংখ্যা দিয়েও হবে আর কি, সমস্যা নাই। 15, আচ্ছা দাঁড়ান, আমি অত কিছু দরকার নেই, ওয়েট করেন। এখান থেকেই দেখাই। ট্রি হচ্ছে 7.1 সার্চিং ডিলিটিং এখন। কত নাম্বার বললাম? 6.27। হ্যারি ট্রি এখান থেকেই দেখাই, তারা দেখি ওকে, এইখানে একটা আছে, ইন অর্ডার দেওয়া আছে, পোস্ট অর্ডার দেওয়া আছে, প্রি অর্ডার পোস্ট অর্ডার দেওয়া আছে, এটাই আমরা সলভ করতে পারি। ইনটু প্লাস এ মাইনাস বি, এটা একটু লিখি দাঁড়া। ইনটু প্লাস এ মাইনাস বি সি, এ মাইনাস বি সি ডিভাইডেড মাইনাস ডিই divided minus DE minus plus FGH minus plus FGH, এটা হচ্ছে আমার প্রি অর্ডার। পোস্ট অর্ডার পোস্ট অর্ডারে কি দেওয়া আছে? পোস্ট অর্ডারে হচ্ছে ABC মাইনাস প্লাস ABC মাইনাস প্লাস DE মাইনাস FG DE minus FG plus H plus H minus slash into minus slash, ওকে। সো এখান থেকে দেখেন আমি ট্রি কনস্ট্রাক্ট করব, কিভাবে কনস্ট্রাক্ট করব সেটা একটু দেখেন। সো প্রি অর্ডারের প্রথমে যে থাকবে, তার মানে প্রি অর্ডারের প্রথমে যে আছে এবং পোস্ট অর্ডারের লাস্টে যে আছে সে হচ্ছে আমার রুট। তার মানে আমি প্রথমে রুট ডিফাইন করি, দিস মাই রুট। ঠিক আছে, এখন আমাকে ফাইন্ড আউট করতে হবে যে পোস্ট অর্ডারের সাকসেসর কে আছে। নাম্বার 1, পোস্ট অর্ডার সাকসেসর কে আছে। পোস্ট অর্ডারের সাকসেসর মানে হচ্ছে পোস্ট অর্ডারের যে রুট তার ইমিডিয়েট আগে কে আছে, ইমিডিয়েট আগে কে আছে সে। এবং নাম্বার 2 কি করতে হবে, প্রি অর্ডার প্রিডিসেসর। প্রি অর্ডার প্রিডিসেসর মানে হচ্ছে প্রি অর্ডারের পরে কে আছে সে। ঠিক আছে, দ্যাট ইজ আমি ফাইন্ড আউট করব হচ্ছে, প্রথমে ফাইন্ড আউট করব হচ্ছে পোস্ট অর্ডারের সাকসেসর কে আছে এবং প্রি অর্ডারের প্রিডিসেসর কে আছে। পোস্ট অর্ডারের সাকসেসর আমি পাইলাম, সেটা হচ্ছে ডিভাইড, যাকে পাইলাম সে হচ্ছে ডিভাইড। আর পোস্ট প্রি অর্ডারের সাকসেসর কে আছে, প্রি অর্ডার সাকসেসর প্রি অর্ডারের পরে কে আছে আর কি, প্রিডিসেসর। ঠিক আছে, তার মানে সেখান থেকে পাইলাম হচ্ছে কি প্লাস। তাহলে এখন একটু খেয়াল করে দেখেন, পোস্ট অর্ডারে সাকসেসর হিসেবে যাকে পাইছি, ঠিক আছে, পোস্ট অর্ডারে দ্যাট ইজ দ্য ডিভাইড। তাহলে এই ডিভাইড থেকে যারা আছে একদম রাইটে এই পর্যন্ত, এরা সবাই যাবে হচ্ছে রুটের রাইট সাইডে। আবার বলতেছি আমি জিনিসটা দেখেন। সো প্রথমে আমি ফাইন্ড আউট করলাম হচ্ছে রুট। রুট ফাইন্ড আউট করার পর আমাকে বের করতে হবে পোস্ট অর্ডারে সাকসেসর কে আছে। সো পোস্ট অর্ডারে
আমার সাকসেসর আছে হচ্ছে তার ঠিক ইমিডিয়েট আগে যে আছে সে। আর প্রি অর্ডারের প্রিডিসেসর কে আছে? প্রি অর্ডারের প্রিডিসেসর আছে হচ্ছে প্রি অর্ডারের পরে যে আছে সে। তো দুইটা সংখ্যা আমি ফাইন্ড আউট করলাম, একটা হচ্ছে স্ল্যাশ, একটা হচ্ছে প্লাস। তো যাকে যেখান থেকে বের করছি তার অপোজিট সাইড থেকে ফাইন্ড আউট করতে হবে। তো পোস্ট অর্ডার থেকে বের করছিল স্ল্যাশ, সে প্রি অর্ডারে কোথায় আছে? এই জায়গায় আছে। তার মানে তার থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত যারা আছে এরা যাবে হচ্ছে রুটের রাইটে। আবার প্রি অর্ডারের প্রিডিসেসর বের করছে কি? প্লাস। এখানে যে আছে সে হচ্ছে কি? প্লাস। তাহলে এ প্লাস কোথায় আছে? পোস্ট অর্ডারে। এই যে হচ্ছে প্লাস, প্রথম প্লাস কোথায় আছে? এইখানে। তাহলে প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত প্লাস পর্যন্ত এরা যাবে কোথায়? তার লেফটে। ঠিক আছে? তো এখন আমাকে ডিফাইন করতে হবে আমি কি আগে লেফট শেষ করব নাকি আমি আগে রাইট শেষ করব। যদি আমি ধরলাম আমি আগে লেফট শেষ করতে যাই, তাহলে লেফটে কে কে আছে? এ বি সি মাইনাস প্লাস এরা আছে। ঠিক আছে? তাহলে এখন আমি নতুন করে আবার একটা করি, প্রি অর্ডার পোস্ট অর্ডার। তাহলে পোস্ট অর্ডারে কে কে পাইছি? এ বি সি মাইনাস প্লাস। তাহলে এখন আমি দেখি এই সংখ্যাগুলা এ বি সি মাইনাস প্লাস, এই সংখ্যাগুলা প্রি অর্ডারে কোথায় আছে? যেহেতু প্রি অর্ডারে প্লাস আছে, তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যারা থাকবে তারা থাকবে হচ্ছে তার লেফটে। তার মানে এই সংখ্যাগুলো আমি এখন লিখি প্লাস এ মাইনাস বি সি। তাহলে এখন এর মধ্যে আমি আবার সাকসেসর প্রিডিসেসর বার করে তার লেফট রাইট ডিফাইন করবো। তাহলে প্রথমে রুট ডিফাইন করি। এখন দেখেন রুট কে? এ এবং এ, এই দুজন হচ্ছে রুট। তাহলে লেফটে প্রথমে বসবে কে? প্লাস। তারপর এখান থেকে একজন লেফটে যাবে, একজন রাইটে যাবে। কে লেফটে যাবে, কে রাইটে যাবে, ডিপেন্ড আপন দিস সিনারিও। তো ফাইন্ড আউট দ্য সাকসেসর অফ পোস্ট অর্ডার। সাকসেসরে কে আছে? মাইনাস আছে। তাহলে মাইনাসটা প্রি অর্ডার কোথায় আছে? তাহলে মাইনাস থেকে শুরু করে এই পর্যন্ত যারা আছে এরা সবাই যাবে কোথায়? যাবে রাইটে। মাইনাস বি সি এরা যাবে হচ্ছে রাইটে। ওকে? আর প্রিডিসেসর মানে প্রি অর্ডারে পরের সংখ্যাটা কে আছে? এ। এ পোস্ট অর্ডারে কোথায় আছে? এইখানে। তাহলে এর লেফটে যারা আছে সবাই যাবে হচ্ছে তার লেফটে। যেহেতু এর লেফটে কেউ নাই, তার মানে শুধুমাত্র এ এখানে বসে যাবে, আর কেউ বসবে না। ঠিক আছে? তাহলে এখন আমি আবার নতুন করে রাইট সাইডটা ঠিক করি। রাইট সাইডটা যদি ঠিক করি তাহলে আমি কি পাচ্ছি? আবার আমি একটা পোস্ট অর্ডার পাবো। পোস্ট অর্ডার কি পাবো? বি সি মাইনাস, এটা হচ্ছে আমার পোস্ট অর্ডার বি সি মাইনাস। এবং তার প্রি অর্ডার কি আছে? প্রি অর্ডার হচ্ছে মাইনাস বি সি, মাইনাস বি সি। তাহলে ঠিক একইভাবে আবার ফাইন্ড আউট করি এটা এবং এটা, এটা হচ্ছে রুট। তাহলে আমি রুট ডিফাইন করলাম, দিস ইজ মাই রুট। তাহলে এর পোস্ট অর্ডারের আগে কে আছে? রুটের আগে সি। তাহলে সি কোথায় আছে? এটা। এটার রাইটে যারা থাকবে সবাই রাইট সাইডে যাবে। তার মানে এর রাইটে আর কেউ নাই, তার মানে এ একাই রাইটে থাকবে। তো বসাইলাম হচ্ছে সি। আবার প্রি অর্ডারে যে রুট ছিল তার পরের সংখ্যাটা কি? বি। তাহলে তাকে আমি দেখবো পোস্ট অর্ডারে কোথায় আছে? এইখানে। তার লেফটে যারা থাকবে সবাই যাবে হচ্ছে তার লেফটে। তার লেফটে যেহেতু কেউ নাই, সে একাই আছে, তার মানে সে যাবে হচ্ছে তার লেফটে। তাহলে এখন একটু আপনার লেফট সাইডটা চেক করে দেখেন, লেফট সাইডটা ঠিক আছে কিনা। দেখেন প্লাস, তার লেফটে হচ্ছে এ, তার রাইটে হচ্ছে মাইনাস, মাইনাসের লেফটে হচ্ছে বি, তার রাইটে হচ্ছে সি। তাহলে দেখেন স্টার মানে ইনটু, তার লেফটে হচ্ছে প্লাস, প্লাসের লেফটে হচ্ছে এ, তার রাইটে হচ্ছে মাইনাস, মাইনাসের লেফটে হচ্ছে বি, তার রাইটে হচ্ছে সি। তাহলে এইভাবে কি করতে পারি? আমি পরেরটাও বের করতে পারি। তো পরেরটা নিজেরা ট্রাই করেন, দেখেন কি আসে। ঠিক একইভাবে আর কি। আমি একটা করে দিই, একটা করে দিলে হয়তো বা বুঝতে পারবেন যে কিভাবে রাইট সাইডটা বের করবো। সো রাইট সাইড যখন আমি বের করতে যাব তখন আমাকে আবার এই যে এইটুক সংখ্যা নিয়ে কাজ করতে হবে আর কি। এইটুক সংখ্যা নিয়ে কাজ করতে হবে। তার মানে এখান থেকে আমি একটা পোস্ট অর্ডার পাবো। পোস্ট অর্ডারটা কি পাচ্ছি? ডি ই মাইনাস এফ জি প্লাস এইচ মাইনাস স্ল্যাশ। আবার এটার প্রি অর্ডারটা কি পাবো? প্রি অর্ডার হচ্ছে স্ল্যাশ মাইনাস ডি ই প্লাস, সরি প্লাস না, একটা মাইনাস আছে,
মাইনাস প্লাস এফ জি এইচ। তাহলে এখন দেখেন প্রি অর্ডারের প্রথমে যে থাকবে এবং পোস্ট অর্ডারের লাস্টে যে থাকবে সে হচ্ছে রুট, তার মানে এখানে রুটকে ডিভাইড। তাহলে এখন আমি যদি দেখি যে এই পোস্ট অর্ডারে তার আগে কে আছে, মাইনাস, তাহলে এখন আমি দেখবো যে লেফট সাইড থেকে মাইনাস কোথায় আছে, এই যে মাইনাস, তাহলে এইটুক পর্যন্ত যাবে হচ্ছে কোথায়, রাইট সাইডে। আবার এই প্রি অর্ডার পরে কে আছে, মাইনাস, তাহলে এইখান থেকে দেখবো মাইনাস কোথায় আছে, এইখানে, তার মানে এইটুক যাবে হচ্ছে তার রাইটে। তাহলে আবার এই লেফট রাইট যেহেতু পাইছি সেখান থেকে আবার হচ্ছে আমি সেম অ্যালগরিদমে অ্যাপ্লাই করে তার লেফট এবং রাইট বের করব। ঠিক আছে, এভাবে আসলে আমার কি পুরা ট্রিটা তৈরি করতে হবে আর কি। তো এটাই হচ্ছে আমার প্রি অর্ডার এবং পোস্ট অর্ডার ট্রাভার্স যদি দেওয়া থাকে এবং আমি যদি ট্রি বানাইতে বলা হয় তাহলে আমরা এইভাবে ট্রি বানাইতে পারি আর কি। সো বুঝতে পারছেন জিনিসটা হয়তো বা। জি স্যার। নেক্সট প্রবলেম বলেন। ওকে, আর কোনো প্রবলেম নাই হয়তো বা, আমরা তাহলে পরের টপিকে যাই। ওকে, আমাদের পরের টপিক হচ্ছে গ্রাফ। ওকে, গ্রাফ থেকে আমরা কি কি দেখছিলাম, গ্রাফ কি জিনিস, what is a graph, তারপরে দেখছি হচ্ছে প্রপার্টি, প্রপার্টিজ অফ এ গ্রাফ, তারপর আমরা বিভিন্ন ধরনের গ্রাফের ডেফিনেশন দেখছি আর কি। ডেফিনেশন অফ গ্রাফ, বিভিন্ন ধরনের গ্রাফ, যেমন রেগুলার গ্রাফ, সাইকেল গ্রাফ, তারপর হচ্ছে বাইপার্টাইট গ্রাফ, এরকম বেশ কিছু গ্রাফের আমরা ডেফিনেশন দিতে কোনটা কোন গ্রাফ হিসেবে কাজ করে আর কি। তারপরে দেখছি হচ্ছে ওয়াক, পাথ, সাইকেল এন্ড অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স, এবং ফাইনালি আমরা দেখছি হচ্ছে গ্রাফ কালার, বিএফএস এন্ড ডিএফএস। ঠিক আছে, সো দিস আর দ্য সাব টপিক অফ গ্রাফ। তো এখান থেকে বলেন যে আপনাদের কোনো গ্রাফে কোনো সমস্যা আছে কিনা। স্যার কানেক্টেড গ্রাফটা নিয়ে একটু ডিসকাস করলে ভালো হয়।
কানেক্টেড গ্রাফ, জি স্যার। ওকে, রেগুলার গ্রাফ, তারপরে হচ্ছে কানেক্টেড গ্রাফ। আচ্ছা, কানেক্টেড গ্রাফে আপনাদের একটা কাজ করতে দিছিলাম না, নাকি রেগুলার গ্রাফে দিয়েছিলাম? কোন গ্রাফে দিয়েছিলাম মনে করে রেগুলার গ্রাফে বলেন নিয়ে তো গেছি। আমারে। একটু দেখতেছি কোনটাতে দিয়েছিলাম। গ্রাফ থিওরি, কোথা থেকে দিয়েছিলাম? দাঁড়ান দেখে এক মিনিট। সো আপনাদের সমস্যা হচ্ছে প্রথমে কানেক্টেড গ্রাফ। ওকে, কানেক্টেড গ্রাফ মানে হচ্ছে যে প্রতিটা ভার্টেক্সের সাথে প্রতিটা ভার্টেক্সের কানেকশন থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কমপ্লিট গ্রাফ। ওকে, সো আমি যদি একটা কমপ্লিট গ্রাফ ডিফাইন করি, ফর এক্সাম্পল হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এবং এটা হচ্ছে ই। তার মানে প্রতিটা গ্রাফের প্রতিটা ভার্টেক্সের সাথে প্রতিটা ভার্টেক্সের কানেকশন আমাকে অবশ্যই থাকতে হবে। দ্যাটস কল দা কমপ্লিট গ্রাফ। প্রতিটার সাথে প্রতিটা হয়েছে, হয়নি, এটার সাথে হয়নি, এটার সাথে। তার মানে এখানে একটু খেয়াল করে দেখেন যে এর ডিগ্রি কয়টা? 4টা। ই এর ডিগ্রি কয়টা? 4টা। ডি এর ডিগ্রি কয়টা? 4টা। সি, বি প্রত্যেকটা ডিগ্রি কয়টা? 4টা। তার মানে শুধুমাত্র এটা না, যে আমরা যদি বলতে পারি যে প্রতিটা প্রতিটা গ্রাফের যে নোটগুলো আছে, ঠিক আছে, এখানে নোট কি কি আছে? নোড অর ভার্টেক্স এ, বি, সি, ডি, ই, এবং প্রতিটার সাথে প্রতিটার যদি কানেকশন থাকে তাহলে তাকে আমরা বলি কি? কানেক্টেড গ্রাফ, ঠিক আছে, সরি, কমপ্লিট গ্রাফ। ওকে, আর রেগুলার গ্রাফ কি? রেগুলার গ্রাফ হচ্ছে ওই সকল গ্রাফ যাদের ডিগ্রি হচ্ছে সমান, ঠিক আছে? দিস আর দ্য ডিফারেন্স। রেগুলার গ্রাফ কি জিনিস? এটার সাথে রেগুলার গ্রাফ আসলে না বললেই হয় না, এটা রেগুলার গ্রাফ থেকেই আসলে আসে। রেগুলার গ্রাফ হচ্ছে, মনে করেন এ, এ থেকে বিতে গেলাম, বি থেকে সিতে আসলাম, সি থেকে ডিতে গেলাম, ডি থেকে ইতে গেলাম, ই থেকে এর কাছে আসলাম, ঠিক আছে? তাহলে এখন একটু খেয়াল করে দেখেন যে এই গ্রাফটা এটা হচ্ছে কি? একটা রেগুলার গ্রাফ। প্রতিটা গ্রাফের ডিগ্রি কিন্তু সমান, এ ডিগ্রি 2, বি এর ডিগ্রি 2, সি এর ডিগ্রি 2, ডি এর ডিগ্রি 2, ই এর ডিগ্রি 2, কিন্তু ইটস নট এ কানেক্টেড গ্রাফ, ঠিক আছে? সো এভরি কানেক্টেড গ্রাফ ইজ এ রেগুলার গ্রাফ, বাট এভরি রেগুলার গ্রাফ ইজ নট এ কানেক্টেড গ্রাফ, ঠিক আছে? এই কথাটা মনে রাখবেন, তাহলেই হবে আর কি। এইখানে রেগুলার গ্রাফে অলওয়েজ কাউন্ট করা হয় হচ্ছে ডিগ্রি।
ডিগ্রি কাউন্ট করা হয়, কতগুলা ডিগ্রি আছে। আর এখানে কানেক্টেড গ্রাফের মধ্যে যে প্রত্যেকটার সাথে প্রত্যেকের কানেকশন থাকতে হবে, দ্যাটস কল্ড দ্য কানেক্টেড গ্রাফ। বুঝতে পারছেন জিনিসটা? এবং এই দুইটা গ্রাফই ডিরেক্টেড এবং আনডিরেক্টেড দুই ক্ষেত্রেই কাজ করে আর কি। আচ্ছা, আপনি কোন গ্রাফের কথা বলছেন? কানেক্টেড, হ্যাঁ কানেক্টেডের কথা তো বলতেছেন না, কমপ্লিটের কথা বলতেছি না। একটু একটু কারেকশন করেন, আমি আসলে ভুল বলছি আর কি। যে জিনিসটা বলছি সেটা আসলে কানেক্টেড না, এটা হলো কমপ্লিটেড গ্রাফ। কানেক্টেড গ্রাফ হচ্ছে যে গ্রাফে আপনার যদি আনডিরেক্টেড হয় তাহলে এক্স ওয়াই, দ্যাট ইজ একটা গ্রাফের একটা ভার্টেক্সের সাথে আরেকটা ভার্টেক্সের একটা কানেকশন থাকবে, অ্যাটলিস্ট একটা কানেকশন থাকবে, সেটা হচ্ছে আপনার কানেক্টেড গ্রাফ। মনে করেন যে এরকম কানেক্টেড গ্রাফ হচ্ছে এরকম, মনে করেন এ আছে, এর সাথে বি আছে, বি এর সাথে সি আছে। তাহলে একটু খেয়াল করে দেখেন যে এর সাথে বি এর কানেকশন, বি এর সাথে সি এর কানেকশন। তার মানে এটা যদি আমার এক্স হয় এবং এটা যদি ওয়াই হয়, বা এটাকে যদি এক্স ধরি, এটাকে যদি আমি ওয়াই ধরি, তাহলে এই এক্স ওয়াই এর মধ্যে দেখেন একটা কানেকশন ক্রিয়েট হয়েছে, তার মানে ইটস এ কানেক্টেড, দে আর কানেক্টেড। ওকে, কিন্তু এখন যদি ডি থাকে আলাদাভাবে, একটা সিঙ্গেল নোড ইজ অলসো এ গ্রাফ, কিন্তু ডি এর সাথে এ বি সি কারো কোনো কানেকশন নাই, তার মানে এ বি সি এর সাথে ডি এর যেহেতু কোনো কানেকশন নাই, তাহলে তারা কি কানেক্টেড না, এর জন্য তারা কানেক্টেড গ্রাফ না। যদি মনে করেন এ এর সাথে বি আছে এবং তাদের মাঝখানে কি আছে, একটা এইচ দ্বারা কানেকশন করা আছে, সো দে আর কানেক্টেড। কিন্তু মনে করেন এ বি এর সাথে কানেক্টেড, এ বি কানেক্টেড, কিন্তু সি ইটস এ সিঙ্গেল গ্রাফ, কিন্তু এর সাথে আসলে এ এবং বি এর কোনো কানেকশন নাই, তার মানে এই গ্রাফের সাথে এই গ্রাফের যেহেতু কোনো কানেকশন নাই, তারা মানে কি ডিসকানেক্টেড, দে আর নট কানেক্টেড। কিন্তু উপরেরটা যদি চিন্তা করি যে এটা একটা গ্রাফ এবং তাদের মাঝখানে একটা কানেকশন তৈরি করা আছে, তার মানে দ্যাটস কল দা কানেক্টেড গ্রাফ। আমি উপরে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কমপ্লিট গ্রাফ, কমপ্লিট রেগুলার গ্রাফ। এবং ডিরেক্টেড বা আনডিরেক্টেড যাই হোক না কেন, আমি তো এখানে আনডিরেকশন দেখালাম, আমি যদি ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে আসি, যেমন এ এ থেকে ডিরেক্টেড উইথ বি, বি কানেক্টেড উইথ সি, তার মানে এইখানে দেখেন এক্স এবং ওয়াই একটা পেয়ার, অথবা এক্স এবং ওয়াই একটা পেয়ার, এই পেয়ার গুলা কি একজন আরেকজনের সাথে কানেক্টেড, তার মানে ইটস কল্ড এ কানেক্টেড গ্রাফ। আমি এ থেকে সি এর কাছে যাইতে পারবো, ঠিক আছে, বি থেকে সি এর কাছে যাইতে পারবো, দ্যাটস কল্ড দ্য কানেক্টেড। কিন্তু এখানে যদি একটা ডি থাকে, ডি এবং ডি এর সাথে ই এর কানেকশন, তার মানে তারা কিন্তু কানেক্টেড, কিন্তু এবিসি এর সাথে ডি এর কোনো কানেকশন নাই, তার মানে দিস ইজ নট কারেক্ট কানেক্টেড, দিস ইজ জাস্ট ডিসকানেক্টেড গ্রাফ। ঠিক আছে, এবার আমরা কি করতে পারি, কানেকশন এস্টাবলিশ করতে পারি আর কি। ওকে, সো এটা হচ্ছে আমাদের কানেক্টেড আর ডিসকানেক্টেড গ্রাফ আর কি, যে কোনটাকে কানেকশন বলবো কোনটাকে ডিসকানেকশন মানে ডিসকানেক্টেড বলবো আর কি। ঠিক আছে, এবং এটার মধ্যে অনেক ভাগ আছে, স্ট্রংলি কানেক্টেড, উইকলি কানেক্টেড। ঠিক আছে, তো এই জিনিসগুলা এত এখন না জানি আর কি, এটা বেটার। শুধুমাত্র কিভাবে কানেক্টেড হয় এই জিনিসটা শুধু জানি আর কি। যদি দুইটা ভার্টেক্স এর মধ্যে এজ দ্বারা কানেকশন করা থাকে তাহলে তাকে আমরা বলবো হচ্ছে কানেক্টেড। ইট ইজ অলসো বি হ্যাপেন্ড ইন ডিরেক্টেড এন্ড আনডিরেক্টেড। যদি তাদের মধ্যে কোনো কানেকশন না থাকে এবং তারা যদি ইন্ডিভিজুয়াল নোড হিসেবে থাকে, কোনো এজ না থাকে, তখন তারা হচ্ছে ডিসকানেক্টেড।
আপনাদের একটা কাজ দিছিলাম না আমি এখান থেকে, কি জানি, এই গ্রাফ থেকে, গ্রাফ পড়ানোর সময় কাজটা কি করতে পারছিলেন আমার ঠিক মনে নাই, যে মনে হয় কোনো একটা রেগুলার গ্রাফ বা না একটা প্ল্যানার গ্রাফ বানাইতে দিছিলাম আপনাদেরকে। K5 দিয়ে একটা প্ল্যানার গ্রাফ বানিয়ে দিয়েছিলাম, যে ভার্টেক্স সংখ্যা হবে 5, আপনি একটা প্ল্যানার গ্রাফ তৈরি করেন আর কি। এটা কি পারছিলেন? যে 5টা ভার্টেক্স থাকবে আমার, এ, বি, সি, ডি, ই। এখন 5টা দিয়ে আপনি একটা প্ল্যানার গ্রাফ তৈরি করেন আর কি। এটা একটা প্ল্যানার গ্রাফ, ঠিক আছে? তো এইটা, এইটা একটা প্ল্যানার গ্রাফ, এটা একটা প্ল্যানার গ্রাফ, ঠিক আছে? তো এইভাবে কতগুলো আসলে প্ল্যানার গ্রাফ বানানো যায় আর কি। এরকম একটা মনে হয় কাজ দিছিলাম আপনাদেরকে, যে 5টা নোট দিয়ে আসলে প্ল্যানার গ্রাফ বানানো যায় কিনা। ও মনে পড়ছে, কাজটা ছিল এরকম, যে এটা যদি একটা C5 যদি থাকে, C5 মানে হচ্ছে কমপ্লিটেড গ্রাফ। সো কমপ্লিটেড গ্রাফকে আমরা আসলে প্ল্যানার গ্রাফ বলতে পারি কিনা বা বানাইতে পারি কিনা, লাইক এই যে এই জিনিসটাকে আমি প্ল্যানার বলতে পারি কিনা, প্ল্যানার গ্রাফ বলতে পারি কিনা, বা প্ল্যানার গ্রাফ যদি না বলতে পারি, তাহলে কিভাবে কাজ করলে আসলে প্ল্যানার গ্রাফ করা সম্ভব। যেমন এটা কিন্তু একটা কমপ্লিট গ্রাফ হয় নাই, ঠিক আছে? যেমন এটা ডিগ্রি কটা, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, কিন্তু ডি কিন্তু 4টা হওয়ার কথা, ডি কিন্তু 3টা হয়েছে। ডি এর সাথে বি এর একটা কানেকশন হওয়ার কথা, কিন্তু কানেকশন দিতে পারিনি। দিলে কি হবে, কারণ একটা প্ল্যানের মধ্যে কি হবে, প্ল্যানার গ্রাফ কি ছিল, যে কোনো এজ ইন্টারসেক্ট করতে পারবে না। লাইক এখানে যদি আমি ডি থেকে বি এর কানেকশন দিই, তাহলে কি হচ্ছে, এখানে একটা ইন্টারসেক্ট তৈরি হয়ে যাচ্ছে, এই ইন্টারসেক্ট আমি করতে পারবো না আর কি। তো এটা বাদ দিয়ে কিভাবে আমরা আসলে একটা গ্রাফ বানাতে পারি, এটাকে যদি আবার আমি এদিক থেকে দেই, তাহলে এখানে একটা ইন্টারসেক্ট হয়ে যাচ্ছে, এখানেও সম্ভব না আর কি। তাহলে কিভাবে একটা কমপ্লিট গ্রাফকে প্ল্যানার গ্রাফ বানানো যায় আর কি, এই কাজটা দিছিলাম আপনাদেরকে, করছিলেন কিনা? আপনাদের যে ডেটা স্ট্রাকচার বইটা দিছি, ওই বইটার মধ্যে দেখেন একটা টপিক আছে, সেটা হচ্ছে প্ল্যানারিটি চেক। প্ল্যানারিটি চেক মানে হচ্ছে যে প্রতিটা গ্রাফ আসলে প্ল্যানার করা সম্ভব কি সম্ভব না, সেটা চেকিং করার একটা ওয়ে আছে। তো ওই জিনিসটা একটু দেখেন, ওটা দেখলেই হয়তো বা বুঝতে পারবেন যে কোন গ্রাফগুলোকে আমরা প্ল্যানার করতে পারবো, কোন গ্রাফগুলোকে প্ল্যানার করতে পারবো না। ওটা যদি C5 এর মধ্যে পড়ে, তাহলে আপনি C5 কে প্ল্যানার বানাইতে পারবেন, আয়দা কখনো বানাইতে পারবেন না আর কি। ঠিক আছে? সো নেক্সট প্রবলেম বলেন, নেক্সট প্রবলেম থাকলে বলেন, যদি এটা বুঝে থাকেন আর কি, কানেক্টেড গ্রাফ, প্ল্যানার গ্রাফ এগুলো যদি বুঝে থাকেন। এবং এটা বাসায় অবশ্যই ট্রাই করেন যে C5 কে প্ল্যানার করা যায় কিনা।
সো বলেন আর কার কি সমস্যা? আর কারো কোনো সমস্যা নেই? ওকে, যদি সমস্যা না থাকে তাহলে আমরা এইখানেই রাখতে পারি। দ্যাটস অল। আর যদি সমস্যা থাকে তাহলে আমাকে মেল করেন, ঠিক আছে? যে আমি এই সমস্যায় পড়তেছি, আমি ইমেইলে আপনাকে রেসপন্স দিয়ে দিব আর কি, যে কি হইতে পারে আর কি, ঠিক আছে? আর কোশ্চেন নিয়ে কারো কোনো বা কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমাদের যে টপিকগুলো পড়াইছি সেই টপিক থেকে কোশ্চেনগুলো আসবে আর কি। হিপ ডেটা স্ট্রাকচার কম্পিউটার প্রোগ্রামিং এর কোন জায়গায় ব্যবহার করা হয়? হিপ ডেটা স্ট্রাকচারটা ব্যবহার করা হয় হচ্ছে আপনার র্যাম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আর কি। আপনি র্যামে যখন ডেটা রাখেন তখন সেটা হিপ ডেটা স্ট্রাকচারে রাখা হয় আর কি। র্যাম ম্যানেজমেন্ট আছে, তারপর হচ্ছে আরো বেশ কিছু জায়গা আছে যেখানে হচ্ছে আপনার ট্রিটাকে ওইভাবে বড় আকারে সাজাইতে হবে আর কি। এরকম কিছু জায়গা আছে, যেমন হচ্ছে আমরা যখন র্যাঙ্কিং করি, বিভিন্ন জিনিসের যখন র্যাঙ্কিং করি আর কি, ঠিক আছে? র্যাঙ্ক তো শুধুমাত্র যে, মনে করেন আপনি ফুটবল খেলা দেখেন বা ক্রিকেট খেলা দেখেন, ওখানে একটা র্যাঙ্কিং দেখেন না, যে কোন প্লেয়ার কেমন র্যাঙ্কিং করলো আর কি। এই র্যাঙ্কিং গুলা হয় হচ্ছে এরকম হিপ ডেটা স্ট্রাকচারের মাধ্যমে আর কি। যদি ফুটবল হয় কতগুলা গোল করছে, কতগুলো অ্যাসিস্ট করছে, তো এই হিসাবগুলা আসলে অন্য প্লেয়ারের সাথে কম্পেয়ার করে একটা রুট থাকে, সে হচ্ছে সবচেয়ে বেশি, তাহলে তার থেকে ইমিডিয়েট কম কে আছে, সে থাকবে তার লেফটে, তার রাইটে, এরকম বেশ কিছু ক্যালকুলেশন করা হয়। একই জিনিস হচ্ছে বিভিন্ন ক্রিকেট খেলার ক্ষেত্রে আর কি, যে স্ট্রাইক রেট কত, তারপর হচ্ছে যদি বোলিং হয় মানে সর্বোচ্চ কতগুলো উইকেট পাইছে, কত কম সময়ের মধ্যে পাইছে, ঠিক আছে? এই হিসাবগুলা একটা ট্রি এর মধ্যে রাখা হয় আর কি। এগুলো হচ্ছে ডেটা স্ট্রাকচার, এবং এই জিনিসগুলার সবচেয়ে ভালো ব্যবহার থাকে হচ্ছে আপনার ডেটাবেজের মধ্যে। ডেটাবেস কোর্সটা যখন করবেন তখন দেখবেন যে এই জিনিসগুলো আবার মানে ঘোড়ায় পেঁচে এই জিনিসগুলাই আসতেছে, গ্রাফ ট্রি এই জিনিসগুলাই চলে আসতেছে আর কি। ওইখানে গিয়ে দেখবেন যে কি ধরনের ডেটা স্ট্রাকচার গুলো ফলো করা হয় আর কি। ওইখানে দেখবেন যে বিএসটি আছে, হিপ ট্রি আছে, এই জিনিসগুলো আছে। স্যার আমাদের লাস্টে যে দুটো অ্যাসাইনমেন্ট ছিল এর মধ্যে সেকেন্ডটা ছিল কোড নিয়ে। তো অনেক আছে আমরা কোডটা সলভ করতে পারিনি, তো অ্যাসাইনমেন্টটা সাবমিট করা হয়নি। তো এটা কি কোনো সেকেন্ড অপশন আছে আমাদের? আপনাদের সেকেন্ড অ্যাসাইনমেন্ট ছিল হচ্ছে প্রিফিক্স ইনফিক্স এই জিনিসটা নিয়ে, তাই না? জি স্যার, এটার একটা কোড লেখার কথা ছিল আমাদের আর কি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তো টাইম তো ওভার হয়ে গেছে তো। হ্যাঁ স্যার, টাইম ওভার হয়ে গেছে, আমরা অনেকে মানে মোটামুটি জমা দিতে পারি না, কোডটা সলভ হয় না, আমাদের কোডটা কমপ্লিট করতে ছিল আর পারিনি, কি। মাঝামাঝি পর্যায়ে যে আটকে গেছে। কেন পারেন নাই কেন? স্যার টুকটাক ঝামেলা ছিল কিছু কোডে, মানে পারেন নাই? পরে দিয়েও করা হয়। আমি তো শুনছি আপনাকে এভেলেবল টাইম দিছি আর কি। আপনার প্রথম অ্যাসাইনমেন্টের টাইম পিছাইছেন, আমি বলছি ঠিক আছে, তাহলে প্রথম অ্যাসাইনমেন্ট আর দ্বিতীয় অ্যাসাইনমেন্ট একসাথে সাবমিট করবেন আর কি। ওইটা এখনো খোলা আছে, আপনি চাইলে সাবমিট করতে পারেন আর কি। কিন্তু নাম্বার মানে কিছুটা কমে আসবে যেহেতু লেট সাবমিট করবেন আর কি, কত লেট করতেছেন তার উপরে।
সাবমিট করতে পারেন, সাবমিট করতে তো সমস্যা নেই। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। তো আমি আপনাদেরকে 4 তারিখ মানে 3 তারিখ রাত 12টার পরে আর কি আমি আপনাদের ফাইনাল অ্যাসাইনমেন্ট সাবমিট করব আর কি, এবং সেই ফাইনাল অ্যাসাইনমেন্ট মানে ফাইনাল এক্সামের যে অ্যাসাইনমেন্ট থাকবে সেটা সাবমিট করতে হবে হচ্ছে 7 তারিখ রাত 12টার মধ্যে আর কি। সো 4 দিন সময় পাবেন আর কি টোটাল। এই 4 দিনের মধ্যে ওই অ্যাসাইনমেন্ট গুলা শেষ করতে হবে আর কি, ঠিক আছে? সো ফাইনাল অ্যাসাইনমেন্টের টাইম থাকবে হচ্ছে মানে 3 তারিখ রাত 12টার পর মানে তো 4 তারিখে আর কি, আর 7 তারিখ রাত 12টার পর মানে তো 8 তারিখে আর কি। তো এই টাইমটা আর কি, টাইমটা খুব ফ্র্যাকশনাল টাইম। 7 তারিখে বা 8 তারিখের ওই টাইমটার পরে আমি কোন অ্যাসাইনমেন্ট দিলে সেই অ্যাসাইনমেন্ট কাউন্ট করবো না। তো খুব মানে সাবধানে এই জিনিসগুলো করতে হবে আর কি। স্যার আমাদের অ্যাসাইনমেন্টের কোয়ান্টিটিটা 4 দিন সময় আছে। কি পরিমাণ হবে আর কি? এটা 40 মার্কসের থাকবে, 40 মার্কসের কোশ্চেন থাকবে, আপনি কোশ্চেন অ্যান্সার করবেন। নরমাল আমাদের এক্সামে যেরকম কোশ্চেন ছোট থাকবে কোশ্চেন ওরকম থাকবে, প্যাটার্ন বেশি থাকবে নাকি আরো কোয়ান্টিটিটা বেশি থাকবে? আপনি এক্সামে দিচ্ছেন, মনে করেন আপনি এক্সামে দিচ্ছেন, এক্সামের মধ্যে যেমন কি থাকে, একটা কোশ্চেনের মধ্যে অনেকগুলো পার্ট থাকে আর কি, এ বি সি থাকে, এইখানে এরকম থাকবে আর কি। আমাদের আর কি এই টাইমের মধ্যে অনেকগুলো অ্যাসাইনমেন্ট দিব, তো যদি কোয়ান্টিটিতে বেশি হবে তখন প্রবলেম হবে, যদি অ্যাজ ইউজুয়াল এক্সামের মতন হয় তাহলে সমস্যা হবে না। অ্যাসাইনমেন্ট গুলো এমন ভাবে দেওয়া হবে যেন আপনি 4 দিনের মধ্যে শেষ করতে পারবেন। অ্যাসাইনমেন্টের সংখ্যা এমন না যে আমি আপনাকে 100টা কোশ্চেন দিয়ে বলবো যে 4 দিনের মধ্যে দেন আর কি, বিষয়টা এরকম হবে না। আপনি 2 ঘন্টায় যেমন পরীক্ষা দেন, যেমন আপনি মিড পরীক্ষা দিয়েছেন, মিড পরীক্ষায় কি ছিল, অনেকগুলো কোশ্চেন ছিল, আপনি 3টা কোশ্চেন অ্যান্সার করছেন আর কি, ঠিক আছে? 3টা কোশ্চেন আপনি 1.5 ঘন্টায় অ্যান্সার করছেন আর কি। তো এরকমই আপনি চিন্তা করে দেখেন যে 1.5 ঘন্টায় আপনি কতগুলা কোশ্চেন অ্যান্সার করছেন। সো ওই রেশিওতে হচ্ছে আমি আপনাকে কিছু কোশ্চেন দিব আর কি, ওই কোশ্চেন গুলো হচ্ছে আপনাকে সাবমিট করতে হবে। ওকে স্যার। স্যার আপনি ওই যে অ্যাসাইনমেন্টের ব্যাপারে যে গ্রুপের কথা বলছিলেন আর কি, ওটা হচ্ছে আমি 1 তারিখে হচ্ছে আপনাদেরকে নোটিশ দিব যে গ্রুপে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিব নাকি সিঙ্গেল অ্যাসাইনমেন্ট দিব আর কি। ইন দ্য মিন টাইম আপনার আগে টপিক কভার করেন, যে টপিকগুলো দিচ্ছি টপিকগুলো শেষ করেন। আপনাদের হাতে সময় আছে 4 তারিখ পর্যন্ত, মানে 3 তারিখ পর্যন্ত সময় আছে। 3 তারিখ পর্যন্ত আগে আপনার জিনিসগুলো একটু নিজেরা পড়েন, নিজেরা প্র্যাকটিস করেন, কিভাবে কাজ হবে না হবে সেই জিনিসগুলো আগে দেখেন। আর স্যার সব স্যারই মানে অ্যাসাইনমেন্ট দিতেছে, তো এখন যদি একটু টাইমটা বাড়াই দিতেন আর কি তাহলে ভালো হতো। না, টাইমটা আমি বাড়াই দিতে পারবো না, কারণ আপনাদের রেজাল্ট আমাকে সাবমিট করতে হবে হচ্ছে 10 তারিখের মধ্যে আর কি। তো আপনারা হোপফুলি 12 বা 13 তারিখের দিকে আপনাদের রেজাল্ট পেয়ে যাবেন এই সেমিস্টারের। তো আমার হাতে টাইম খুব কম। তো অন্যান্য টিচার সবাই এই কবে দিচ্ছে? 2-3 তারিখের মধ্যে দিতেছে আর কি। সবার টাইমটা সেম টাইম বলতেছে, তো এর জন্য আর কি আমাদের প্রবলেমটা হচ্ছে, সবাই এরকম 3 তারিখ 4 তারিখে দিবে, 7-8 তারিখে ডেডলাইন দিচ্ছে আমাদের। রাইট, এটাই আসলে হবে আর কি। আচ্ছা, প্রসিডিউরটা যেটা হবে সেটা হচ্ছে যে আমি কিছু ইনস্ট্রাকশন দেবো, কোশ্চেনের উপরে কিছু ইনস্ট্রাকশন থাকবে যে আপনি কিভাবে ফাইল সাবমিট করবেন, ফাইলের নাম কি হবে, ঠিক আছে? আপনি একটা অ্যাসাইনমেন্ট করে এবিসি নাম দিয়ে পাঠাই দিলেই হবে না আর কি, কারণ এবিসি দিয়ে আমি কিছু বুঝবো না যে আপনি আসলে কে, পার্সনটা কে আপনি আসলে। সো ফাইল সাবমিট করার একটা নিয়ম থাকবে ওইখানে, মানে ফাইলের নাম আমরা যেহেতু ফোল্ডারের নাম ফাইলের নাম রিনেম করি না, ওরকম একটা রিনেম করার অপশন থাকবে ওইখানে, হচ্ছে আপনি আপনার আইডি কি সেকশন এগুলো সবকিছু দিয়ে হচ্ছে একটা ফাইলের নাম তৈরি করবেন আর কি, যে পিডিএফ ফাইলটা বানাবেন। আর যে কাজটা করবেন, খাতাতে লিখবেন, খাতাতে করে সেটা ছবি তুলবেন, ছবি তুলে সেখান থেকে পিডিএফ বানাবেন, ঠিক আছে? যে পিডিএফটা হবে সেই পিডিএফটা রিনেম করে যে নামে বা যে ফরম্যাটে লিখতে বলবো সেই ফরম্যাটে লিখে আমার কাছে সাবমিট করবেন আর কি, ঠিক আছে? যেন হচ্ছে আপনার খাতা দেখে আমি বুঝতে পারি যে হ্যাঁ আপনি হচ্ছেন এই পার্সন আর কি, ওইভাবে হচ্ছে দিব আমি আপনাকে।
তো আপনারা আগে কোর্সটা, আপনারা আগে নিজেরা একটু পড়াশোনা করেন, পড়াশোনা করে নিজেরা একটু কনফিডেন্ট গেইন করেন যে হ্যাঁ ঠিক আছে আমি এখন পরীক্ষা দিতে পারবো আর কি। ঠিক আছে, তারপর হচ্ছে আমি কোশ্চেন দিয়ে দিচ্ছি, মানে যেভাবেই থাকুক না কেন হচ্ছে, মানে 8 তারিখের মধ্যে আপনাদেরকে যদি আমি আগে দিতে পারি আমি আগে দিয়ে দিলাম আর কি কোশ্চেন আপনাদেরকে, তো আপনারা টাইম পাবেন সেক্ষেত্রে। আচ্ছা, গ্রুপের ক্ষেত্রে যদি হয় আপনারা নিজেরা কি গ্রুপ তৈরি করবেন? হ্যাঁ স্যার, যদি গ্রুপ হয় আর কি তাহলে ওই জিনিসটা বেটার হয় আর কি। আচ্ছা, এখন নিজেরা যদি গ্রুপগুলো নিজেরা যদি স্যার group তৈরি করেন তাহলে সেক্ষেত্রে আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে কোনো স্টুডেন্ট যেন বলতে না পারে স্যার আমি কোনো গ্রুপ পাচ্ছি না, এটা শিওর করতে হবে আমাকে। এখানে আপনারা টোটাল 31 জন স্টুডেন্ট আছেন, কেউ যেন বলতে না পারে বা অন্য কেউ সাবমিট করবে না, আমার একাই সাবমিট করতে হবে, এটা ইনশিওর করতে হবে আর কি। কারণ এই টাইপের প্রবলেম আমি আগে ফেস করছি, এই জন্য আপনাদেরকে আগেই বলে নিচ্ছি আর কি। স্যার আমরা যদি গ্রুপ তৈরি করি তাহলে আমরা গ্রুপের যে 3 জন অথবা 4 জন থাকে ওদের নাম আপনার কাছে পাঠিয়ে দিলে তো হয়ে যেত। না, গ্রুপ মনে করেন আপনারা তৈরি করলেন, আপনারা মনে করেন যে যারা অনলাইনে ক্লাস করতেছেন, ঠিক আছে, তারা, আমি তো বলে দিব যে কতজন ম্যাক্সিমাম কতজন গ্রুপ মেম্বার হইতে পারে, 3 জন বা 4 জন বা 5 জন, আমি বলে দিব আর কি। তো এখন মনে করেন আপনারা এইভাবে তৈরি করতে গিয়ে একটা সময় গিয়ে দেখা গেল যে কিছু স্টুডেন্ট আছে বলবে যে স্যার আমি এবার অ্যাসাইনমেন্ট সাবমিট করবো না বা আমি অ্যাসাইনমেন্ট করতে পারতেছি না, তখন ওই গ্রুপের যারা মেম্বার আছে, কারণ প্রত্যেকেই তো সাবমিট করতে হবে, এমন না যে গ্রুপ থেকে একটা সাবমিট করলেই হবে আর কি। গ্রুপে যদি 5 জন মেম্বার থাকেন 5 জনকেই সাবমিট করতে হবে, ঠিক আছে। আপনার গ্রুপে সলভ করেন, প্রবলেমটা গ্রুপে সলভ করেন, ডাজন্ট ম্যাটার, কিন্তু নিজের খাতায় কিন্তু নিজের লিখতে হবে। কথা বুঝতে পারছি? যে আপনার রিপোর্ট জমা দেয় না, বিভিন্ন ল্যাবের রিপোর্ট জমা দেয় না, হ্যাঁ স্যার। ল্যাবের রিপোর্ট যে গ্রুপ ওয়াইজ কাজ করি কিন্তু ল্যাবের রিপোর্ট কিন্তু প্রত্যেক ইন্ডিভিজুয়ালি সাবমিট করি আর কি, বিষয়টা চিন্তা করেন এইভাবে আর কি। তো একটা সময় গিয়ে দেখা যাবে যে সবাই তো পরীক্ষা দিবে না, তো যারা গ্রুপ তৈরি করতে পারবে না তখন আমাকে তারা বলবে যে স্যার আমি তো গ্রুপ তৈরি করতে পারতেছি না, এখন কি করবো, আমাকে এই গ্রুপে অ্যাড করাই দেন। ঠিক আছে, এই জিনিসগুলো আমাকে এনশিওর করতে হবে যে না এই জিনিসগুলো না হয় আর কি। নইলে দেখা যাবে যে একটা গ্রুপে 5 জন আছে, 4 জনই কোনো কাজ মানে অ্যাসাইনমেন্ট সাবমিট করবে না, এই একজনকে সবকিছু করা লাগতেছে, আবার আরেকটা গ্রুপে 5 জনই অ্যাক্টিভ, 5 জনকে কাজ করা লাগতেছে আর কি। তো জিনিসগুলো চিন্তা করেন, চিন্তা করে পরে আমাকে জানান যে আপনারা কি করতে চাচ্ছেন আর কি, বা আপনারা নিজেদের মধ্যে ডিসকাস করে নেন, স্যার ডিসকাস করে আমাদের এটা তো লাস্ট ক্লাস, তাহলে আপনি আবার কিভাবে জানাবেন? আমাকে ক্লাসরুমে জানাই দিবেন, বা আমি যদি একটা পোস্ট করি আপনারা কি করতেছেন সেখানে কমেন্ট করে জানাই দিবেন, বুঝে তো আসছে, বা আমাকে মেল করলেন, মেল করে জানাই দিলেন। স্যার যদি আমরা গ্রুপ করি তাহলে আমরা যে গ্রুপ মেম্বার আছে ওই নামগুলো আপনার কাছে পাঠিয়ে দিলে আর তো প্রবলেম হচ্ছে না আর কি। যদি ঠিক আমাদের আছে, কেউ থাকে যদি তাহলে না 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 না, বিষয়টা সেটা না, সেটা হচ্ছে আমি 1 তারিখে এটা নিয়ে একটা পোস্ট দিব আর কি। আজকে তো 30 তারিখ, 31/1, হ্যাঁ 1 তারিখে হচ্ছে আমি এটা নিয়ে একটা পোস্ট দিব। ওই পোস্টের মধ্যে যদি গ্রুপ উল্লেখ করা থাকে তাহলে হচ্ছে আপনারা ওইখানে গ্রুপের মেম্বারদের নাম, আইডি, নাম লেখার দরকার নেই, আইডি লিখলেই হবে আর কি। শুধু আইডিটা কমেন্ট করে দিবেন যে আমরা এই কয়টা আইডি একসাথে কাজ করবো আর কি। ঠিক আছে, আর যদি সেটা ইন্ডিভিজুয়াল হয় তাহলে তো সেটা আর কোনো কথাই নেই। ঠিক আছে তো 1 তারিখে যে নোটিশটা আসবে সেটা জন্য একটু ওয়েট করেন, আর এমনি পড়াশোনা করতে থাকে না, বাকিটা পরে দেখতে হবে। ঠিক আছে, তো হোপফুলি আমাদের এইখানেই ক্লাস শেষ, আর কিছু নাই আর কি। আর কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে মেল করেন, যদি আমি পারি মেলে, মানে পারি না আমি মেলে আপনাকে অ্যান্সারটা দিয়ে দিব আর কি। ইন্ডিভিজুয়াল দিলে ভালো হবে, এই যে দেখেন শুরু হয়ে গেছে, ইন্ডিভিজুয়াল দিলে ভালো হবে। আপনারা বলতেছেন গ্রুপ আর একজন বলতেছেন ইন্ডিভিজুয়াল, সো আপনারা নিজে ডিসকাস করে নেন আগে কি করতে চাচ্ছেন আর কি, অফলাইনে সবাই ডিসকাস করে নেন, দেন তারপরে। না স্যার, এটা আপনি ওকে, বলে দিন। এখন আমাদের সবার সাথে সবার তো কানেক্ট নাই, তো আপনি গ্রুপ করবেন নাকি ইন্ডিভিজুয়ালি করবেন সেটা আপনি বলে দিন। আচ্ছা ঠিক আছে, ওকে, আজকে এই পর্যন্ত রাখতেছি। নেক্সট কাইন্ড অফ পুল দিয়ে দেন যে কে কি করতে চাচ্ছে, এটা গেল।